Recording in progress. আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ২৬ মামলা কি এবং কেন মারামারি হলেই ২৬ মামলা করতে চায় সবাই, এবং ২৬ মামলার শাস্তি কি, কতদিন একটা ২৬ মামলায় যদি কেউ আটক হয় বিচারের আগে তাহলে সে কতদিন জেল খাটতে হবে, এবং একটি মামলায় ইনজুরি আসামি কারা হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই প্রথমে আমরা দেখি যে ২৬ মামলা কি। সাধারণত দণ্ডবিধি ১৮৬০-এর ৩২৬ ধারা অনুযায়ী যে মামলা হয় তাকে ২৬ ধারার মামলা বলে। আচ্ছা, ২ নম্বরটা হচ্ছে যে কেন মারামারি হলেই ২৬ মামলা করতে চায় সবাই। এর কারণ হচ্ছে কোনো বিরোধ নিয়ে মারামারি হলেই আমরা সাধারণত এই ৩২৬ ধারায় মামলা করতে চাই। কারণ হচ্ছে আঘাতজনিত যত মামলা আছে তার মধ্যে সবচেয়ে বেশি শাস্তি এই ধারায়, সেজন্য যে কোনো প্রকার মারামারিতে আমরা ৩২৬ ধারায় মামলা করতে চাই। তিন নম্বরে হচ্ছে যে ৩২৬ ধারায় মামলায় যদি কেউ আটক হয়, অর্থাৎ বিচার নিষ্পত্তি হওয়ার আগে মামলা হওয়ার সাথে সাথে যদি কেউ আটক হয় তাহলে কতদিন জেলে থাকতে হবে। যদি কেউ ৩২৬ ধারার অভিযোগে হাজতে যায় সাধারণত তাকে ১ মাস হাজতে থাকতে হয়। ক্ষেত্র বিশেষ সেটা আরও অনেক বেশি হয়। ম্যাজিস্ট্রেট আদালতে জামিন হয় না, দায়রা আদালত বা হাইকোর্ট থেকে জামিন নিতে হয়। এটা ১ মাস হবে, এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ১ মাসের আগেও হইতে পারে, আবার ১ মাসের পরেও হইতে পারে। অর্থাৎ কেউ একটা ২৬ ধারার মামলায় থানায় অভিযোগ করার পরে কোনো আসামি আটক হলে মোটামুটি এই সময়টা লাগে। তবে এর আগেও আপনি হাজত থেকে বের হইতে পারেন। সেটা হচ্ছে যদি মেডিকেল সার্টিফিকেট আপনার ১ মাসের আগেই চলে আসে এবং মেডিকেলে যদি ২৬ না আসে সেক্ষেত্রে আপনি মুক্তি পাইতে পারেন। আর যদি মেডিকেলেও ২৬ থাকে তাহলে ১ মাস বা আরও বেশি সময় লাগতে পারে। আচ্ছা, ৩ নম্বরে হচ্ছে মনে করা হয় ২৬ ধারার মামলা অনেক শক্ত ভিত্তি। চলুন জেনে নেই যে ৩২৬ ধারার মামলায় এই শাস্তি কি। ৩২৬ ধারায় মামলা হলে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্রের সাহায্যে গুরুতর আঘাত দান করলে ৩২৬ ধারার সর্বোচ্চ শাস্তি আছে কতদিন? ৩২৬ ধারায় কোনো মামলা হইলে এই যে সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর পর্যন্ত শাস্তিযোগ্য অপরাধ হতে পারে, এবং জরিমানা তো অবশ্যই কম বেশি যাই হোক না কেন জরিমানা হবেই। তাহলে আমরা যেটা জানলাম যে ৩২৬ ধারার অভিযোগে কেউ যদি দণ্ডিত হয় তাহলে তার শাস্তির মেয়াদ যাবজ্জীবনও হইতে পারে, ১০ বছরও হইতে পারে, তার কমও হইতে পারে, এবং অর্থদণ্ড হইবে। অর্থাৎ সর্বোচ্চ শাস্তির বিধান হচ্ছে যাবজ্জীবন অথবা ১০ বছর। আচ্ছা, এখন এখানে একটা কথা বলছে যে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্রের মাধ্যমে গুরুতর আঘাত দান। এখন আমরা দেখব এই গুরুতর আঘাতটা আসলে কি। জানা যাক গুরুতর আঘাত কি। সাধারণত এই দণ্ডবিধি ৩২০ ধারাতে এই গুরুতর আঘাতের একটা সংজ্ঞা দেওয়া আছে, এবং কোন কোন আঘাতগুলো গুরুতর আঘাত হবে সেটা বলা আছে। কেবল নিম্নে বর্ণিত আঘাতসমূহকে গুরুতর আঘাত বলে গণ্য করা হবে। এই দ্বারায় গুরুতর আঘাত বলতে কি বোঝায় তা বলা হয়েছে। আচ্ছা, এখন দেখেন গুরুতর আঘাত বলতে কোনগুলারে বোঝায়। ১ নম্বরে আছে যে পুরুষত্ব হানি ঘটানো, অর্থাৎ কোনো পুরুষ ব্যক্তির যদি পুরুষত্ব হানি ঘটে এই মারামারি করতে গিয়ে বা আপনার আঘাতের কারণে, তাহলে এটা গুরুতর আঘাত হিসাবে গণ্য হবে। ২ নম্বরে হচ্ছে যে স্থায়ীভাবে যে কোনো চোখের দৃষ্টিশক্তি বা জ্যোতি নষ্ট করা। আপনি যদি আপনার আঘাতের ফলে যদি কোনো ব্যক্তির চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই সেটা ৩২৬-এর অভিযোগ হবে। ৩ নম্বরে আছে স্থায়ীভাবে যে কোনো কানের শ্রবণ শক্তি নষ্ট করা, অর্থাৎ
আপনার আঘাতের কারণে যদি কোনো ব্যক্তির কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে তাহলে সেটাও 326 দ্বারা অভিযোগ হবে। এবং কানের শ্রবণ শক্তি এমন হইতে পারে আপনি এটা চর মারছেন, চরের কারণে সে কানে শুনতে পায় না, তাহলে এই চরটাই 326-এর অভিযোগ হিসাবে গণ্য হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সংগঠন করা, অর্থাৎ অন্য শরীরের যে অঙ্গগুলো আছে তার মধ্যে যে কোনো অঙ্গের অনিষ্ট সাধন করা। 5 নম্বরে হচ্ছে দেহের যে কোনো অঙ্গ গ্রন্থির কর্মশক্তি নাশ করা বা স্থায়ীভাবে ক্ষতি সাধন করা। আপনি যদি মনে করেন একটা আঙ্গুল কোনোভাবে একদম নষ্ট হয়ে গেছে বা চিকিৎসায় তার সুস্থ করার সম্ভাবনা নেই, কাইটা ফালা দিতে হয়েছে, এই ধরনের যদি কোনো কিছু ঘটে তাহলে এটাও 326 ধারা হিসাবে গণ্য হবে। মাথা বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃতি করা, এটা তো অবশ্যই 326-এর অভিযোগ হবে। দেখেন, মাথা এবং মুখ খুব সেন্সিটিভ বিষয়। মুখের মধ্যে যদি কোনো ধরনের আঘাত করেন যার ফলে ওটা স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় এবং আগের মতো পূর্বের অবস্থায় আর ফিরে না যায়, তাহলে এটা অবশ্যই 326-এর অভিযোগ হবে। মাথার ক্ষেত্রেও সেম। তারপর 7 নম্বরে যেটা বলছে যে কোনো হাড় বা দাঁত ভাঙা বা স্থানচ্যুত করা। মারামারি করতে গিয়ে যদি আপনি হাড় ভাঙিয়ে ফেলেন তাহলে এটা 326, পাশাপাশি 325-এর অভিযোগও হয়, কারণ হাড় ভাঙার অভিযোগ হচ্ছে 325-এও আছে। আচ্ছা, দাঁত ভাঙা, এই দাঁত যদি ভাঙিয়ে ফেলেন, কিল মারছেন দাঁত ভেঙে গেছে, এই ধরনের ঘটনা ঘটলে ওটা 26 ধারার মধ্যে পড়বে। 8 নম্বরে হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আঘাতে আহত ব্যক্তিকে মেরে ফেলে না কিন্তু তার জীবন বিপন্ন করে, বা যে আঘাতের ব্যথা 20 দিনের বেশি স্থায়ী থাকে এবং এর ফলে আহত ব্যক্তি তার নিজের কাজ করতে অক্ষম হয়ে পড়ে। অর্থাৎ এমন কোনো আঘাত করছেন যার কারণে আহত ব্যক্তি আপনার 20 দিন যে 20 দিন সে বিছানায় শুয়েছিল অথবা হাসপাতালের বেডে ছিল, কোনোভাবেই সে তার স্বাভাবিক কাজকর্মে ফেরত যেতে পারে নাই। এই 20 দিন বা তার বেশি যদি কেউ স্থায়ীভাবে এই ব্যথার যন্ত্রণায় ভুগে আপনার আঘাতের কারণে, তাহলে সেটাও এই 320-এর অভিযোগের মধ্যে পড়বে এবং 26 ধারায় মামলা হবে। এরপর হচ্ছে আমরা যেটা দেখব ইনজুরি। একটি মামলায় ইনজুরি আসামি কারা হয়, এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে ইনজুরি আসামি কারা হইলো, তাদের কি অবস্থা হলো, কিভাবে ইনজুরি আসামি করা হয় ইত্যাদি। আচ্ছা, এখন দেখেন আমরা একটা ছবি দিয়েছি এখানে। 3 জন ব্যক্তি একজন ব্যক্তিরে মারতেছে। এখন এখানে এই যে দেখেন, আমরা একটু এই যে এখানে তার কাছে হচ্ছে আপনার একটা অস্ত্র আছে। এরপরে এই যে এখানে হচ্ছে তার কাছেও একটা অস্ত্র আছে। তারপরে তার কাছেও অস্ত্র আছে। অর্থাৎ এই অস্ত্রের দ্বারা যারা আঘাত করতেছে এই ব্যক্তিরা ইনজুরি আসামি হিসেবে গণ্য হবে, অর্থাৎ যে সশরীরে আঘাত করতেছে। এখন এই 3 জন ব্যতীত যদি এখানে আরও কাউরে আসামি করা হয়, অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে যারা আঘাত করে নাই বা ঘটনাস্থলে ছিল নাই, এলোপাতারি মারধর করছে, এই ধরনের অভিযোগ যাদের উপরে থাকে এরা হচ্ছে সাধারণ আসামি। আর ইনজুরি আসামি হচ্ছে যে স্পেসিফিক আঘাতটা করছে এবং মামলার মধ্যে বইলা দেওয়া থাকে যে অমুক দা দ্বারা খুব মারিয়াছে, এই ধরনের যে স্পেসিফিক এলিগেশন থাকে সেটাকে বলা হয় ইনজুরি। এখানে আমরা আরেকটা চিত্র দেখি। এই যে এইখানটা একটু ভালো করে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে এই ব্যক্তির কাছে হচ্ছে আপনার অস্ত্র আছে, তার পাশের যে ব্যক্তি আছে সেও কিন্তু মারামারিতে অংশগ্রহণ করতেছে, কিন্তু তার কাছে কিন্তু কোনো অস্ত্র নাই। এখানে হচ্ছে এই যে তার কাছে অস্ত্র আছে, এখানে আবার যে ব্যক্তি আছে তার কাছে কিন্তু কোনো অস্ত্র নাই। এই অস্ত্রধারী ব্যক্তি যারা আছে, যাদের আঘাতটা সাধারণত মারাত্মক হবে, এই অস্ত্রধারী ব্যক্তিরা হচ্ছে ইনজুরি আসামি। তার পাশাপাশি এই যে অস্ত্র ছাড়া যারা আছে, এটা হচ্ছে আপনার ঘটনাকেন্দ্রিক, কিন্তু মামলার মধ্যে যদি আপনার এই দিয়া দেয় অস্ত্রধারী হিসাবে, আপনি অস্ত্র নিয়ে যান নাই, কিন্তু যারা অস্ত্র হিসাবে যে অস্ত্র দিয়ে আঘাত করছে এই ধরনের অভিযোগ মামলায় যারা থাকবে তারাই হচ্ছে ইনজুরি আসামি হিসাবে গণ্য হবে।
এই যে দেখেন, এই যে একটু আগে আমরা যেটা দেখছিলাম যে কারো আঘাতের ফলে যদি দাঁত ভাঙা যায় তাহলে সেটাও 26-এর অভিযোগ হবে। এই যে কিল মারছে, এই কিলের কারণে যদি এই ব্যক্তির কোনো দাঁত পড়ে যায় বা দাঁত ভাঙে, তাহলে এটা ইনজুরি আসামি হিসেবে বা সরি